আমরা আমাদের রাত্রিকালীন ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমি যে বিষয়টা আলোচনা করছি যে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো আছে, আমাদের যে কিছু মানে জানার ভুলের কারণে, অর্থাৎ আমরা জানি না বলেই ওই অপরাধগুলো সংঘটিত হয়েছে। যেমন জনসাধারণকে যারা আইন প্রণয়ন করেছেন, যারা আইনকে নিয়ে সব সময় আলোচনা করেন, আমি ওনাদের কাছে অনুরোধ করব, যেটা সেটা হলো একটা বিষয়, ওনাদের অন্তত জনগণকে এটা বলা উচিত যে পুলিশ কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। এটা একটা একেবারে বইয়ের পাঠদানে আমার মনে হয় দেওয়া উচিত, যে পুলিশ যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে এবং একজন সাধারণ জনগণ সে যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স বা সে প্রপার্টি রক্ষার অধিকার যে প্রয়োগ করতে পারে, বা ইফটিসি কোন, এই আমার মনে হয় ওই কারিকুলামে অন্য কিছু না এনে একটা ছাত্রকে এই জিনিসগুলো বোঝানো উচিত, বিশেষ করে 7, 8, 9-এ যখন একটা ছেলে ওঠে। যেমন ইফটিজিং কাকে বলে, ইফটিজিং কারণ এই বাচ্চারা বোঝে না একটা মেয়ের সাথে টিটকারি করে বসে। হ্যাঁ, অথচ এগুলো না দিয়ে ওই মাসিক কিভাবে হলে একটা মেয়ে কি ব্যবহার করবে এটা নিয়ে আলোচনা করতেছে। অথচ এটা কিন্তু তার মায়ে অলরেডি তাকে শিখাই দেয়, তার বাচ্চা পরিবারের পরিজনরা কিন্তু শিখাই দিচ্ছে। এরপরে যেটা হলো, জনসাধারণকে এটা শিক্ষাদান করতে হবে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার জনসাধারণ কখন ব্যবহার করতে পারে, এবং এই ব্যবহার করতে গিয়ে জনসাধারণ যদি কারো মৃত্যু ঘটায় তাহলে সেখানে তার অপরাধ হবে না, এবং কোন কোন ক্ষেত্রে একজন জনসাধারণ তার দেহ রক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। আমার প্রশ্নগুলো এখানে, এগুলো জনগণ শিক্ষা তো উচিত। এরপরে যারা সরকারি যারা আছে, অর্থাৎ পুলিশ কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে এবং কোন কোন ক্ষেত্রে পারে না, কোন কোন অপরাধে পুলিশ একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, এগুলো কারিকুলামে আসা উচিত। তাহলে হবে কি, জনসাধারণ অনেকগুলো অপরাধ থেকে কিন্তু ভয় খাবে যে আমার কাজটা মানে একটা অপরাধ হয়ে গেল। আমার 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 ধারণা মতে এটা আমরা অনেক উল্টাপাল্টা দিয়ে রাখি। আমরা যদি একটা সাবজেক্টে দেই যে আইনের যে কারিকুলাম গুলো, যে বিষয়গুলো, বিশেষ করে মেয়েরা স্কুলে যাচ্ছে, স্কুলের ক্লাসমেটরা সিনিয়ররা তাকে ইপিসি করতে, হ্যাঁ, তারপরে মানে কিভাবে এই প্রতারণা গুলো হয়ে থাকে এগুলো সম্পর্কে তাদেরকে শেখানো। না হলো যে আমার যে প্রশ্নটা, সেটা হলো আমি যে কথাটা বলছি, যে একজন পুলিশ সদস্য তিনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন, আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও তার অপরাধ হবে না। সেটা কি বলা আছে, দেহ রক্ষার প্রয়োজনে, সম্পত্তি রক্ষার প্রয়োজনে। তা দেহ রক্ষার ক্ষেত্রে কি কথা বলেছে, আমরা কি এটা কয়টা প্রমাণ করতে পেরেছি? দেখো, আমি একটা কথা বলি, যাত্রাবাড়ি থানায় যতগুলো মার্ডার হয়েছে, যাত্রাবাড়ি থানায় যত পুলিশ যে আটক, পুলিশকে যে এভাবে হত্যা করা হয়েছে, সেখানে পুলিশ যাদেরকে গুলি করে মেরে ফেলছে সেগুলোর কিন্তু মামলা হবে না, তুমি জেনে রাখবে। সেগুলো কিন্তু পুলিশ অপরাধী হবে না, তুমি দেখো। যেমন কাজিরহাট থানার কথা আমি বলছি, তোমার কাজিরহাট থানায় যে পুলিশ সদস্যদেরকে হত্যা করা হয়েছে, এই পুলিশ সদস্য যখন আক্রান্ত হয়ে তারা যখন কাউকে যদি হত্যা করে থাকে, জানি না কয়জন সেখানে আহ পাবলিক মারা গেছে, জানি না মারা গেছে না কিছু, কি তোমার জানা আছে? না স্যার, কাজের ঘাট সম্পর্কে জানা নাই। না, আমাদের যতটুকু ধারণা যে এতগুলো পুলিশ সেখানে নিহত হলো, সেখানে অবশ্যই তারাও কিছুটা চেষ্টা করেছে, এরকম একটা আমার যতটুকু ধারণা। তাহলে এখানে কিন্তু ওই ওই ঘটনাস্থলের ওই মামলাগুলো কিন্তু হবে না, তার মানে কি, কি বোঝাচ্ছে, দুটো ছেলে দুটো লাঠি নিয়ে, কিংবা 50,000 ছেলে হোক, 1 লাখ ছেলে হোক, সবার কাছে কিন্তু লাঠি ছোটা অনেক কিছু, তার থেকে আমাদের ডিস্টেন্স আছে, অনেক কিছু আছে। তো আসলে পরিস্থিতি যেটা বলছে যে এমন কোন আক্রমণ বা আঘাত, তারা কি বলছে, আমরা এদিকে যাব, আমরা যাইতে দেব না, এটাই ছিল আমাদের দায়িত্ব। সেখানে তারা অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে, পুলিশ সবকিছু করেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুলিশ ভুল করেছে, এই ভুলের মাসুলটা পুলিশকে দিতে হচ্ছে। আর একটা যে কাজটা করেছে, এটা তো হয়তো তোমরা আমার উপর মনক্ষুণ্ণ হবা, আন্দোলন আসলে আমাদের চলে না, আন্দোলন আমাদের চলে না, যে যেটা আমরা বলি না কেন। কারণ আমরা আমাদের দায়িত্ব পালন করতে গেছি, দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের লোকেরা মারা গেছে, তারা হয়তো নিজেকে রক্ষা করার মতো সুযোগ পায় নাই, সন্ত্রাসীরা হয়তো বেশি ছিল, কিংবা কোনো কারণে। তো তার জন্য নিয়মিত মামলা হবে, অবশ্যই মামলা হয়েছে, মামলা হয়েছে অবশ্যই কয়েক হাজার লোকের নামে,
কি কাজের একটা মামলা হয়েছে না, অজ্ঞাতনামা কয়েক হাজার লোকের নামে অথবা এজাহার নামে লোকের নামে মামলা হয়েছে না? দুইটা মামলা হয়েছে দেখলাম স্যার। ফরিদপুর আর কাজে দুইটা মামলা হয়েছে। মনে করে মামলাগুলো হলো, এই মামলাগুলো হলে কি হবে, একটা মামলা তো হবেই, কিন্তু আমাদের দাবি দাবাগুলো একটু অন্যরকম চাওয়া উচিত ছিল, যেগুলো আসলে ওই যে বললাম না, ওদের পাশে কেউ দাঁড়ানোর মতো কিছু নাই। আমি আমি একজন তো এই জিনিসগুলোর কিন্তু আমাদেরও অনেক দোষ আছে, আমরা দোষের কারণে আমরা এগুলো ধরা খেয়ে গেছি। আমরা সঠিকভাবে জানি না। তোমাদের এবার যখন প্রশ্ন আসবে, হয়তো এরকম প্রশ্ন আসতে পারে যে 10-15 হাজার লোকের একটি মিছিল লাঠিসোঁটা নিয়ে আপনার দিকে অগ্রসর হলো। 10-15 হাজার লোকের একটা মিছিল অবৈধ জনতায় পরিণত হয়ে আপনার দিকে অগ্রসর হয়েছে। এইরকম পরিস্থিতিতে আপনি দেহ রক্ষার প্রয়োজনে গুলি করলেন এবং সেখানে দুজন লোক মারা গেল। এই ধরনের ঘটনার ক্ষেত্রে আপনার দায় দায়িত্ব উল্লেখ করুন। এখানে 100% এই প্রশ্নগুলো তোমরা পাবা এবার। কারণ প্রশ্নে কি বলা আছে যে 10-15 হাজার লোকের একটা মিছিল লাঠিসোঁটা সহকারে বেআইনি জনতাবদ্ধ হয়ে আপনার দিকে অগ্রসর হলে আপনি দেহ এবং সম্পত্তি রক্ষার্থে আপনার নামে ইস্যুকৃত। এই তোমরা যদি ক্যামেরা অন না করো তাহলে বাদ দিয়ে দেয় আমি এগুলারে, এই লেডিস গুলারে বাদ দিয়ে দিই। ক্যামেরা যারা ওপেন করে না, লেডিস গুলো আমার প্রয়োজন নেই। এগুলো ফালতু লোক। আমি আসলে এই কয়টা দিন গেলে হয় আর না, এই ক্লাস আর না, হচ্ছে আমার এটিএসআই ক্লাস অনেক ভালো। ওখানে দেখি যে ওরা মেধাও ভালো। আর আমার এখানে এগুলো আসতে মানে শেষ পর্যায়ে এগুলোর কিছুই করার নাই। আমি এর আগে যেমন আইনুল তোমাদের কাছে গল্প করতাম যে এবারে এরকম হবে, আমি এবার গল্প করতে পারি না একদম। মানে এরকম মেধার কোনো লোকই নেই এবার। যাই হোক, তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, প্রশ্ন হতে এরকম আসতে পারে যে আপনি অমুক জায়গায় একজন সাব ইন্সপেক্টর, 10 জন পুলিশ নিয়ে সেখানে আইন শৃঙ্খলা রক্ষার ডিউটিতে নিয়োজিত আছেন। হঠাৎ করে 15-20 হাজার সদস্যের একটি মিছিল লাঠিসোঁটা সহ বেআইনি জনতাবদ্ধ হয়ে আপনার দিকে অগ্রসর হয়েছে। আপনি আপনার দেহ রক্ষার্থে বা সরকারি মালামাল রক্ষার্থে উক্ত বেআইনি জনতার প্রতি গুলিবর্ষণ করেন, ফলে দুজন লোক মারা যায়। আপনি আপনার দায় দায়িত্ব উল্লেখ করুন। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বলবে আত্মরক্ষার জন্য পারা যায়, সম্পত্তি রক্ষার জন্য পারা যায়। কিন্তু প্রশ্নের ওখানে যে বলা আছে যে এতজন লোক নিয়ে বেআইনি জনতাবদ্ধ হয়ে আপনার দিকে অগ্রসর হচ্ছে, ওখানে কিন্তু বলা নাই যে আপনি যদি তাকে প্রতিহত না করেন তাহলে আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশ্নে কিন্তু এই কথাটা নেই। তাহলে উত্তরটা কি দিবা তোমরা? উত্তরটা ডাইরেক্ট তোমরা দিয়ে দিবা যে এখানে একেবারে হাদিসে জায়েজ আছে, গুলি করে মারা জায়েজ আছে নাকি, আইনুল? তাই তো স্যার। এইগুলো প্রশ্ন তোমাদের আসবে, এগুলো হলো একটা মেধার পরীক্ষা। মনে করো যে প্রশ্ন আসলো যে আপনি অমুক জায়গার একজন সাব ইন্সপেক্টর, 10-15 হাজার লোকের একটা মিছিল হঠাৎ করে আপনার দিকে অগ্রসর হলো এবং প্রত্যেকের হাটে দা বটি কুড়াল হাবিজাবি প্রত্যেকের হাটে, কিন্তু প্রশ্ন কিন্তু বলে নাই তারা এমন মারমুখে এসেছে আপনি প্রতিহত না করলে আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু প্রশ্নে বলা নেই। তাহলে কিন্তু তোমারটা জায়েজ হতো। বিষয়টা বুঝতে পারছো রুহুল? রুহুল কি আমার কথা শুনছো? নাই? কি আইনুল আমার কথা বুঝতে পারছো? স্যার স্যার আমি শুনছি স্যার, শুনছি স্যার। শুনলে উত্তর দিতে হবে তো। তাহলে আমরা এরকম প্রশ্ন আসলে কিভাবে লিখবো? তাহলে আমাদের লিখতে হবে যে না, এইরকম ঘটনার ক্ষেত্রে পুলিশ ছত্রভঙ্গ করতে পারবে, ঠিক আছে, কিন্তু আলোচ্য প্রশ্নে মৃত্যু ঘটানোর কোনো পরিস্থিতি আসে নাই। সেক্ষেত্রে যদি আহ বেআইনি জনতাকে ছত্রভঙ্গ করার ক্ষেত্রে গুলি করে কাউকে হত্যা করা হয়, এটি ব্যানার কোডের সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না। এইরকম অপরাধের ক্ষেত্রে যারা গুলিবর্ষণ করেছেন তাদের বিরুদ্ধে এই ধারা অনুযায়ী বা হত্যা মামলা রুজুর ব্যবস্থা হবে। বক্তব্যটা এরকমই। এই প্রশ্নগুলো বুঝতে হবে। এই তুমি জেনে রাখো পুলিশ কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন। আগ্নেয়াস্ত্র ব্যবহার এমন হতে পারে যে আপনি অমুক জায়গার একজন পুলিশ অফিসার, 10 জন পুলিশ নিয়ে আপনি ডিউটি করতেছেন, হঠাৎ করে 50-60 হাজার লোকের একটি চলে আসে এবং তারা আপনাকে ঘেরাও করে রাখে এবং আপনাদের প্রতি ইট পাটকেল
অগ্নিসংযোগ করা শুরু করে, কিন্তু আপনার কাছে 10 জন ফোর্স থাকায় আপনি একটি রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন যাতে তারা আপনাকে আঘাত করতে না পারে। কিন্তু এই দুষ্কৃতিকারীরা আপনার আশেপাশের লোকজনকে হত্যা এবং থানা লুট করে মালামাল নিয়ে যায়। আপনার অপরাধ কি? আপনি 50,000 লোক আর 5 লাখ লোকে হোক, আপনি 2 জন লোক, আমি কি করব? আইন তো তা কিন্তু বলে নাই। আইনের ব্যতিক্রমের মধ্যে কোথাও কি বলা আছে যে অবৈধ জনতার সংখ্যা যদি 5,000 হয় আর তোমার সংখ্যা যদি 2 জন হয়, তাহলে তুমি পালিয়ে গেলে তোমার কোনো অপরাধ হবে না? এরকম কোথাও আছে নাকি? কে? নাই স্যার। জি না। তার মানে কি? মানেটা হলো এটাই। সেটা এই জন্য প্রশ্ন বুঝতে হবে যে এগুলো তোমাদের এবারকার পরীক্ষার জন্য এখানে অবশ্যই অবশ্যই তোমাদের প্রয়োজন। এবং সাক্ষ্য আইনের 105 ধারা, যে এই যে যদি প্রমাণের দায়িত্ব কার যে বিষয়টা আছে, সেখানে যদি বলা হয় যে যদি কোনো ব্যক্তি তার অপরাধের বিষয়টি সাধারণ ব্যতিক্রমের মধ্যে আনতে চায়, তাহলে সেই প্রমাণের দায়িত্ব কার? তাহলে কিভাবে প্রমাণ করবেন? আবার এই প্রশ্ন আসতে পারে যে আপনি একজন সাব ইন্সপেক্টর, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অমুক স্থানে গেলেন, গিয়ে কয়েকজন ব্যক্তিকে কয়েকজন ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখলেন। আশেপাশের লোকজন জানায় যে বেআইনি জনতাবদ্ধের লোকজন তাদেরকে গুরুতর আহত করে ঘটনাস্থল চলে গেছে। এইরকম পরিস্থিতিতে আপনার করণীয় কি? আবার এমনও প্রশ্ন আসতে পারে সে রংপুরের ঘটনায়, কারণ এখন সবাই আবু সাইদের নাম নিয়ে চলবে, এয়ারপোর্ট থেকে শুরু করে বাংলাদেশটার নামটা হতে এমনও হতে পারে কোনোদিন, এমনও হতে পারে। কারণ এরকম সাহসী কাজ তো সবাই করে নাই। সরকার পতনের মূল কারণটা সেখান থেকে সূত্রপাত শুরু হয়েছে। যদি এরকম প্রশ্ন আসে যে আহ 1-10 লোকের বা 50,000 লোকের বা 5,000 লোকের একটি মিছিল, তারা বেআইনি জনতাবদ্ধ হয়ে আপনাদের পুলিশের প্রতি মারমুখী হয়ে আসলে, পুলিশ দেহ রক্ষার্থে এবং সম্পত্তি রক্ষার্থে দেহ রক্ষার্থে এবং সম্পত্তি রক্ষার্থে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন, ফলে ঘটনাস্থলে 2 জন মারা যান। এই অবস্থার প্রেক্ষিতে পুলিশের করণীয় কি? বুঝবা না এটা কি হয়েছে, কি করবা তুমি? গোলাগুলির এক পর্যায়ে 2 জন লোক ঘটনাস্থলে মারা গেছে, সংশ্লিষ্ট পুলিশ অফিসার করণীয় কি? কি করবেন? কি করবেন? কি উত্তর দাও না কেন তোমরা? কে? এটা পিয়ার 56 ভিডিও অনুযায়ী হবে না তো? কি হবে আইনের এটা? এখানে প্রশ্নটা বলতে চাচ্ছে, এই জন্য বললাম যে আমি ছাত্র এবার পাই নাই, এবারে পেটের দায়ে পড়াইতে হয়েছে, তো এরকম ছাত্র আমি পাই নাই। বক্তব্যটা হলো এটাই, পিআরবি 156, অর্থাৎ পিআরবি 156 তো যে কথা বলা আছে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার পর পুলিশ অফিসার, সেখানেই বলা আছে যে যে সকল ব্যক্তি মৃত্যুবরণ করেছে এই মৃতদেহটি হাসপাতাল মর্গে প্রেরণ করতে হবে। এটা কিন্তু পিআরবিতে স্পষ্ট করে উল্লেখ করা আছে। তো তুমি তো বুঝবাই না, তুমি মনে করবো আমি আর কি করবো, ঊর্ধ্বতন অফিসারকে জানাবো, এ করবো সে করবো, হাবিজাবি করবো। কিন্তু তোমাকে তো জানাই নাই তো। 156-এর প্রশ্নটা অন্যভাবে আসছে, দেহ রক্ষার প্রশ্ন অন্যভাবে আসছে। এই যে জিনিসগুলো তোমাদেরকে মাথা ঠান্ডা করে বুঝতে হবে যে প্রশ্ন এবারে আমাদের কি। তুমি জেনে রাখো এই ঘটনার থেকে তোমাদের প্রশ্ন আসবে, সান্ধ্য আইন থেকে প্রশ্ন আসতে পারে। সান্ধ্য আইন বলতে কি বোঝেন, বা সামরিক শক্তি কে আহ্বান করতে পারেন, সামরিক শক্তি সামরিক বাহিনীর কোন সদস্য পুলিশের নির্দেশ মোতাবেক আসা মাত্রই তারা কোন ধরনের দায়িত্ব পালন করবেন, এগুলো তোমাদের সব মনে রাখতে হবে। এরপরে তোমাদের কালকে আমি কথা বলেছি প্ররোচনা এবং সহায়তা। প্ররোচনাকারী দায় দায়িত্ব উল্লেখ করুন। প্ররোচনাকারী, আবার এমনও হতে পারে যে কার কি অপরাধ ব্যাখ্যা দিন। ক নামক পুলিশ অফিসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মান্য করতে গিয়ে
অবৈধ কথা উল্লেখ নাই। একটি মিছিলের উপর গুলিবর্ষণ করেন, ফলে মিছিলের দুজন লোক মারা যায়। এই রোল সাউন্ডটা বন্ধ করো সাথে সাথে বাবা, তো বুঝতে হবে। তো এইরকম প্রশ্ন তোমার আসতে পারে। তার মানে আপনার এই যে এখন আমরা বলতেছি যে স্যার আমাদের তো কিছু করার নাই, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করছি। ভালো কথা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ তুমি পালন করছো। একটা মানুষকে গুলি করে হত্যা করার পর তোমার উল্লাসের তো কিছু নাই কি, আইনুল? তাই তো স্যার, চেঞ্জ হয়ে গেছে স্যার। উল্লাসের তো কিছু নাই। উল্লাস হতো যদি এমন হতো যে তারাও তোমাদেরকে গুলি বর্ষণ করতেছে, এক পর্যায়ে সেরকম একটা লোককে গুলি করে মেরে ফেলেছো, যেটা থেকে ভালো ছিল। দেখা যাচ্ছে ওপাশে কারা আক্রমণ করেছে তোমাকে। এই যে এই জিনিসগুলো আমাদের মানে কি হলো সেটা দরকার নেই। আমাদের পরীক্ষার প্রশ্নগুলো এরকম আসবে যে আপনার সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি, বা তার কাজের দায় দায়িত্ব উল্লেখ করে। যাই হোক, আমরা আশা করি আমরা সেরকম প্রশ্ন আসলে আমরা উত্তর দিতে পারবো। যারা বুদ্ধি সম্পন্ন তারা উত্তর দিতে পারবে। রাত্রিকালীন রণপাহারা দলের দায়িত্বশীল অফিসার ক একজন সন্দিগ্ধ লোক খকে গ্রেপ্তার করেন, কিন্তু কয়ের নিকট হ্যান্ডকাপ না থাকায় গ্রামবাসীর নিকট রশি চেয়ে উহা দ্বারা ভালোভাবে বাঁধেন এবং চৌকিদার বা গ্রাম পুলিশকে ওই আসামিটিকে অর্পণ করেন। এ লক্ষ্যে সে যেন থানায় পৌঁছিয়ে দেয় এবং গ্রেপ্তারকারী পুলিশ অফিসার থানায় চলে আসেন। অর্থাৎ একজন পুলিশ সদস্য গ্রেপ্তারি পরোয়ানা বলে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। তো গ্রেপ্তার করার পর তার কাছে কোনো হাত করা ছিল না। তো হাত করা না থাকলে তিনি কি করেছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিটাকে তিনি স্থানীয় লোকের কাছে রশি নিয়ে ভালো করে বেঁধে চৌকিদারের কাছে দিয়েছেন, যেটা নিয়ে তুমি থানায় চলে আসো। এবং এই পুলিশ অফিসার তিনি নিজে একাই একাই থানায় চলে আসছেন। তো তিনি যে এই কাজটা করলেন, এই কাজটার বৈধতা বা কাজটা আইনসঙ্গত কিনা, এটা কি রকমের প্রশ্ন? আইনুল উত্তর দিতে পারবা কি? আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? প্রশ্নটা তো দায়িত্ব কর্তব্যের অবহেলা হয়েছে স্যার। আচ্ছা, তার মানে আমাদের আমরা কি এইভাবে লিখলে আমার নাম্বার পাবো? না স্যার, সাজায় লিখতে হবে স্যার। কিভাবে লিখতে হবে আমাদেরকে? আলোচ্য কিভাবে প্রশ্নে লিখ স্যার পুলিশের আলোচ্য পুলিশের না, 23 ধারা আমাদেরকে মোতাবেক তো কি ধরনের আমাদের এইভাবে তো লেখার সুযোগ নেই। আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমাদের প্রথম কাজটা কি হবে? আমরা কিভাবে লিখবো এখানে? আমরা প্রথমে আমাদেরকে লিখতে হবে যে পিআরবি 330 বিধিতে উল্লেখ করা আছে কোন সময় যদি হাতকড়া পাওয়া না যায় সেক্ষেত্রে গ্রেপ্তারকৃত আসামিকে রশি দিয়ে বেঁধে আনায়ন করা যাবে। তবে গ্রেপ্তারকৃত আসামিকে অন্য কারো নিকট অর্পণ করা যাবে তাহা আইনের কথা উল্লেখ করা নাই। তুমি হুট করে লিখলা যে তার অপরাধ এই ধারায়, তাই হবে নাকি? কর্তব্য অবহেলা? কি কি লেখছে তাহলে তোমাকে বলতে হবে না? পিআরবি 330-এ তো বলাই আছে যে হাতকড়া, এখানে বলা আছে হাতকড়া পাওয়া না যায় সেক্ষেত্রে রশি দিয়ে বাঁধা যাবে, বলা আছে না? কি স্যার বল? আছে স্যার, বলো। যদি এখানে উল্লেখ করা থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? তা সে কথাটা উল্লেখ করতে হবে না যে পিআরবি তে এই উল্লেখ করা আছে, কিন্তু সেখানে উল্লেখ করা নেই যে গ্রেপ্তারকৃত আসামিকে কোনো পুলিশ অফিসার অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করে থানায় পৌঁছানোর দায়িত্ব দিবেন। আলোচ্য প্রশ্নে অমুক পুলিশ অফিসার তিনি গ্রেপ্তার করে তার কাছে হাত করা না থাকায় তিনি রশি দিয়ে আসামিটাকে বেঁধেছেন, ইহাতে আইনের কোনো ব্যত্যয় ঘটে নাই। তবে তিনি গ্রেপ্তারকৃত আসামিটাকে নিয়ে থানায় নিজে না আসায় চৌকিদারের নিকট অর্পণ করায় তিনি তার দায়িত্ব অবহেলা করেছেন বা কর্তব্য অবহেলা করেছেন। সে লক্ষ্যে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়। বিষয়টা কি বুঝা গেছে না বোঝো নাই? ঠিক হ্যাঁ। আছে স্যার। তো একটা প্রশ্ন উত্তরটা দিতে গেলে তো দেখে শুনে দিতে হবে। যদি প্রশ্ন নাই বুঝো তাহলে তো হবে না। প্রশ্নটা হলো এরকমই, একজন চৌকিদার থানায় আসামি পৌঁছায় দিছে, কাকে দিয়া, ওই কিভাবে, কি কারণে? একজন পুলিশ অফিসার আসামিটা গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তার করে আসামিটা তার কাছে হস্তান্তর করেছে। তাহলে রশি দিয়ে যে বেঁধেছে যাতে কেউ মনে করে যে না রশি দিয়ে বাঁধা যাবে না,
কিন্তু না, পিআরবি 330 বলা আছে যে পুলিশ প্রয়োজনে রশি ব্যবহার করতে পারবে। আমার কথা কি বুঝতে পারছে না, বোঝা নাই? জি কি স্যার, কারো বোঝা গেছে। কোনো বক্তব্য আছে? কি? না স্যার। Yes, sir. আমরা প্রশ্ন না বুঝলে আমাদের কিছু সমস্যা আছে, এগুলো আমরা বোঝার চেষ্টা করতে হবে। এরকম আসলে কি লিখতে পারবা কিনা জানি না, তোমরা তো ডাইরেক্ট লিখবা যে তার সাত ধারা হয়েছে। কারণ যতটুকু শিখবা, এটা যদি তুমি ধরে রাখতে না পারো তাহলে তোমারই ক্ষতি। যাই হোক, পরবর্তী যে প্রশ্নটা, রণপাহারা করাকালীন টাউন পুলিশ ফাঁড়ির এসআই ক নামক আসামিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে সরাসরি থানায় নিয়ে আসেন। থানা ডিউটি অফিসার জব্দ তালিকা প্রণয়ন। এখানে কার কি অপরাধ বা সংশ্লিষ্ট কাজের আইনগত ব্যাখ্যা দিই, এরকম প্রশ্ন আসলে কি উত্তর দেবো আমরা? অর্থাৎ একজন পুলিশ সাব ইন্সপেক্টর, তিনি একটা ফাঁড়ির দায়িত্বে আছেন। তো রাত্রিকালীন টহল ডিউটি করাকালে একজন ব্যক্তিকে তিনি অস্ত্র সহ গ্রেপ্তার করছেন। তো অস্ত্র সহ গ্রেপ্তার করে তিনি এই আসামিটাকে নিয়ে থানায় চলে আসছেন, ঘটনাস্থলে আর জব্দ তালিকা প্রস্তুত করেন নাই। আসার পর ডিউটি অফিসারের কাছে যখন বুঝাই দিয়েছেন, ডিউটি অফিসার জব্দ তালিকা প্রস্তুত করেছেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসারের দায়িত্ব উল্লেখ করে কিভাবে লিখবো আমরা, এরকম প্রশ্ন আসে ফাইনাল। স্যার, হ্যাঁ, রাত্রিকালে টহল ডিউটি করে সাব ইন্সপেক্টর যেখানে অস্ত্র পেয়েছে তার দায়িত্ব হলো তোমার সে উত্তর হয়, জায়গায়। তোমার কোনো উত্তর হয়নি, ঘোড়ার ডিমও হয়নি। এগুলো ফাও গল্পের পড়ছো, ফাও বুঝছো। আমার কথাগুলো খুব খারাপ শোনা যায়। আইনুল বলো। স্যার, অস্ত্র আইনের 12 ধারায় উল্লেখ করা হয়েছে, যদি কোনো ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করে, তাহলে একজন পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে এবং তার নিকট থেকে অস্ত্রটি কাড়িয়ে নিতে পারবে। এক্ষেত্রে টহল দলের পুলিশ অফিসার উক্ত ব্যক্তির নিকট থেকে অস্ত্রটি নিয়ে যথাযথভাবে আইনগতভাবে জব্দ তালিকা প্রস্তুত করে, তার বিরুদ্ধে জব্দ তালিকা প্রস্তুত করে আগ্নেয়াস্ত্র এবং আসামিকে সহ থানায় গিয়ে উক্ত আসামির বিরুদ্ধে একটা এজাহার দাখিল করার কথা থাকলেও উক্ত পুলিশ অফিসার তার ওই ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুত না করে আসামিকে নিয়ে অস্ত্রসহ থানায় গেলে এখানে তার দায়িত্ব কর্তব্য প্রদর্শন হয়, যা পুলিশ আইনের 7 ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। অপরদিকে ডিউটি অফিসার যার দায়িত্ব ছিল আসামিকে বুঝিয়ে নিয়ে থানা হাজতে রাখা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা, সেখানে সে উল্লেখিত দায়িত্ব পালন না করে ঘটনাস্থল থানায় বসে জব্দ তালিকা প্রস্তুত করেছে, তার দায়িত্বটি সঠিকভাবে পালন করা হয়নি। না, এখানে ওই কথাটা আসবে না, কারণ শোনো, বক্তব্যটা হলো এরকমই যে এখানে প্রথম বলতে হবে যে পিআরবি 280 কিংবা বিপি ফর্ম নম্বর 44 উল্লেখ করা আছে, পুলিশ কোনো কিছু উদ্ধার করলে তাহা ঘটনাস্থলে এই আইন অনুযায়ী জব্দ লিখে আমলে জব্দ করে তার হেফাজতে নেবেন। কিন্তু তিনি জব্দ লিখে ঘটনাস্থলে প্রস্তুত না করে অদক্ষতার পরিচয় দিয়েছেন, এক, সে কারণে তার বিরুদ্ধে পুলিশ আইনের 7 ধারা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। পক্ষান্তরে ডিউটি অফিসার, ডিউটি অফিসার এই গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্রটি, তার নিকট হস্তান্তরকৃত অস্ত্রটি তিনি বিধি অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করেছেন, এক্ষেত্রে তার কোনো অপরাধ নেই। কারণ কি জানো, এই জন্য বললাম জব্দ তালিকার সিস্টেম আছে অমুকের উপস্থাপন মতে, আমার তো কোনো অপরাধ নেই। ওই জব্দ তালিকা সে প্রস্তুত করছে কি নিয়ে, এসআই অমুকের উপস্থাপন মতে। সে কিন্তু বলে নাই যে অমুকের দেহ থেকে তল্লাশি করে আমি পাইছি। কি রোল ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে স্যার। যখন অপমৃত্যু মামলার যখন দেখা যায় পোস্টমর্টমের জন্য প্রেরণ করা হলে লাশ চালানে লিখে দিতে হয় যে মৃতের শরীরে থাকা কাপড় চোপড় আলামত হিসেবে জব্দ করার নিমিত্তে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। তখন পোস্টমর্টম করার পর এই রক্তমাখা কাপড় চোপড় গুলো পাঠিয়ে দেওয়া হয় থানায়। পাঠিয়ে দিলে আইও কি করেন, আইও এটা সিজ করেন। কিভাবে সিজ করেন? অমুকের উপস্থাপন মতে, কার?
যে কনস্টেবল লাস্ট ডিউটিতে গেছিল তার উপস্থাপন মতে অমুক ব্যক্তির অমুক মৃত অমুকের জামা কাপড় অমুকের উপস্থাপন মতে। বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? এখানে তার জব্দ তালিকা করার কোনো অপরাধ না। তুমি রাস্তা ধরেছো, তোমার বিষয়, তুমি কেন করো নাই তার জন্য তুমি জবাব দেবে, কিন্তু আমার কাছে যখন এনেছো আমি জব্দ তালিকা করেছি ওই কথাটাই অমুকের উপস্থাপন মতে। তোমাদের এমনও প্রশ্ন আসতে পারে যে ক নামক পুলিশ অফিসার রাত্রিকালীন টহল ডিউটি করাকালে খ নামক ব্যক্তিকে একটি 9mm পিস্তল সহ আটক করেন, কিন্তু তিনি ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুত না করে থানায় ডিউটি অফিসার অমুকের নিকট অর্পণ করেন। আপনি বা আপনার নিকট অর্পণ করেন, আপনি ডিউটি অফিসার হিসেবে অমুকের উপস্থাপন মতে একখানা জব্দ তালিকা প্রস্তুত করুন, বা এরকম ঘটনায় আপনি একখানা জব্দ তালিকা প্রস্তুত করুন। তার মানে আপনাকে বলতেছে যে আপনি অমুকের উপস্থাপন মতে জব্দ তালিকা প্রস্তুত করবেন। এটা সুযোগ নাই যে আমি জব্দ তালিকা করবো না বা আমারটা অবৈধ না, এটা কোনো অবৈধ না। আমি যদি জব্দ না করে এই অস্ত্রটি জব্দ তালিকা উইদাউট জব্দ তালিকা আমি যদি অস্ত্রটি আমার হেফাজতে রাখি, আসামিটাকে হেফাজতে রাখি এজাহার ছাড়া, তাহলে আমার অপরাধ। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ডিউটি অফিসার করা বৈধ আছে স্যার। তাহলে আমরা এখানে যে বিষয়টা দেখলাম যে একটা প্রশ্ন আসলে এরকম, আবার একটা প্রশ্ন আসছিল যে ওই নদীর মধ্যে আপনি নৌকার মাঝির কাছে অস্ত্র আছে জানতে পেরে আপনি সঙ্গীয় ফোর্স সহকারে নদীতে যান এবং নৌকার মাঝিকে অস্ত্র সহ আটক করেন, কিন্তু জব্দ তালিকা প্রস্তুত করার সময় আশেপাশে কোনো লোক নেই। এইরকম ঘটনায় আপনার করণীয় কি? আপনি বোকা, আপনি জানেন না, আপনি বোকা। কি আপনার সাথে পুলিশ আছে না? তারা যে জব্দ তালিকার সাক্ষী হতে পারবে না, আইনে কোথাও বাধা আছে কোথাও? কি রোহল? বাধা নাই স্যার। যারা জানে না তারা কি বলবে জানো? ওইরকম ঊর্ধ্বতন অফিসারকে জানাবো, এ করব সে করব। ঘটনা ওইটাই। তার মানে এখানে যেটা পরীক্ষার আমরা দেখতে চাচ্ছি সেটি হলো যে আমার মেধাটাকে যাচাই করার জন্য প্রশ্নগুলো করা হচ্ছে। তো এই ধরনের প্রশ্ন আসলে কি আমরা উত্তর দিতে পারবো? কি জসীমউদ্দিন? নাই। স্যার, আমরা কি এরকম প্রশ্ন আসলে উত্তর দিতে পারবো যে আপনি একজন সাব ইন্সপেক্টর গোপন সংবাদে জানতে পারলেন যে, বা আপনি রাত্রিকালীন টহল ডিউটি করাকালে নৌকার মাঝির নিকট অস্ত্র আছে মর্মে জানতে পেরে তার দেহ তল্লাশি করেন এবং তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন, কিন্তু সেখানে আহ জব্দ তালিকা প্রস্তুত করাকালে কোনো জনসাধারণ উপস্থিত নাই, এরকম ঘটনায় আপনার করণীয় কি? মানে বোঝাচ্ছে যে আপনি এমন জায়গায় একটা ব্যক্তিকে ধরলেন, যাকে ধরলেন সে ব্যতীত আর কোনো পাবলিক নাই, আর বাকি সব পুলিশ। তো এরকম ক্ষেত্রে আপনি জব্দ তালিকা প্রস্তুত না করে কি চলে আসবেন, না ঘটনাস্থল জব্দ তালিকা করবেন? কি করবে জসিম? টিআরপি 280 94। তো কি বললাম না বললাম উত্তর দিয়ে আছে আরেকটা। বিষয়টি হলো এখানে যে এরকম ঘটনা ঘটনা স্যার। ক্ষেত্রে পুলিশ অফিসার তার সাথে যে সঙ্গীয় ফোর্স আছে তাদেরকেও তিনি জব্দ তালিকার সাক্ষী করলে তাহা আইনে কোনো ব্যত্যয় ঘটবে না বা আইনে কোনো অপরাধ নাই। ঘটনাটা হলো এটা, যে এগুলো না বুঝলে কিছু করার নাই। আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে গৃহীত চোরাই মাল নিষ্পত্তির লক্ষ্যে আটককারী পুলিশ অফিসার কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন? অর্থাৎ একজন ব্যক্তিকে আপনি আটক করেছেন এবং তার দেহ তল্লাশি করে আপনি কিছু চোরাই মাল উদ্ধার করেছেন। এই চোরাই মাল নিষ্পত্তির লক্ষ্যে আপনার করণীয় কি? কি করণীয় হবে? অর্থাৎ কোনো পুলিশ অফিসার যদি কোনো ব্যক্তিকে চোরাই মাল সহ আটক করেন এবং এই আটক করার পর এই চোরাই মালগুলি নিষ্পত্তির লক্ষ্যে পুলিশ অফিসারের করণীয় কি?
কি করবেন আইনুল? স্যার আটককৃত মামলার পুলিশ অফিসার বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে ম্যাজিস্ট্রেট আমরা তো জেলা ধারা জজকে ছাড়া দেওয়া কথা হবে। হবে না, ধারা তো বলতে হবে। 523 স্যার, সিআর 523। না, 523 না। কোন ধারা হবে? উত্তরটা হবে চোরাই মাল প্রাপ্ত হলে সিআরপিসির 550 ধারায় বলা আছে পুলিশ হেফাজতে নেবেন এবং হেফাজতে নেওয়ার বিষয়টি সংক্রান্তি থানার অফিসার ইনচার্জ। যেহেতু পুলিশের কথা বলা হয়েছে, অফিসার ইনচার্জ এই আটককৃত সম্পত্তি সম্পর্কে বা আটককৃত আটককৃত মালামাল সম্পর্কে নিষ্পত্তি করিবার লক্ষ্যে আদালতকে অবহিত করলে এই আদালতকে যে অবহিত করবেন এটাই হলো সিআরপিসির 523 ধারা। এই 24, 25, 26 সবগুলো হলো আদালতের। 24, 25 এটি হলো 523, 24, 25 অর্থাৎ 23 পুলিশের কাজ। 23-এর মধ্যে বলা আছে 23 অনুযায়ী পুলিশ অফিসারকে জানানোর ক্ষমতা দেওয়া হয়েছে, অর্থাৎ পুলিশ অফিসার এই আটক বা সন্দিগ্ধ মালামাল সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করবে। তাহলে নিষ্পত্তির লক্ষ্যে কি করবেন? প্রথম তিনি তার কাজটা কি হবে? চোরাই মাল প্রাপ্ত হলে সিআরপিসির 550-এ বলা আছে যে পুলিশ কোন স্থানে চোরাই মাল প্রাপ্ত হলে বিধি অনুযায়ী বা জব্দ তালিকামূলক জব্দ করে তিনি হেফাজতে নেবেন এবং হেফাজতে নেওয়ার বিষয়টি সংক্রান্তে তিনি থানার অফিসার ইনচার্জকে অবহিত করবেন এবং অফিসার ইনচার্জ এই উদ্ধারকৃত চোরাই মাল নিষ্পত্তির লক্ষ্যে সিআরপিসির 523 ধারা অনুসরণ করে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটের নিকট বিষয়টি অবহিত করবেন। আর কিছু করার নাই কিন্তু। কি কথাটা কি বুঝতো কি বোঝো নাই? ঠিক আছে স্যার। এগুলো তাহলে আমাদের আমাদের 523 পর্যন্ত ছাড়ে দিই স্যার, তাহলে 524, 25 কখন নিয়ে না, আসবে? এটা তো আমাদের না। 24, 25 তো ম্যাজিস্ট্রেটের কাম। প্রশ্নটা হলো যে চোরাই মাল প্রাপ্ত হলে কোন পুলিশ অফিসার কোন চোরাই মাল বা সন্দিগ্ধ কোন মালামাল প্রাপ্ত হলে তা নিষ্পত্তির লক্ষ্যে পুলিশের করণীয় কি? নিষ্পত্তির লক্ষ্যে তাহলে প্রথমেই আমাদের দেখতে হবে চোরাই মাল বা সন্দিগ্ধ কোনো মালামাল পেলে পুলিশ অফিসার একজন ব্যক্তির কাছ থেকে কিভাবে নিতে পারেন। অর্থাৎ এই সিআরপিসির 523 ধারা যদি আমরা দেখি সেখানে বলা আছে সন্দেহযুক্ত বা চোরাই মাল, তার মানে 51 ধারার কথা বলা হয়েছে, 550 ধারার কথা বলা হয়েছে এই সিআরপিসির 550 ধারায়। এটা জানো কি? 523 ধারায় এটা জানো? কখনো পড়ছিলা? কেউ পড়ো নাই? পড়ছো নাকি তোমরা? কেউ পড়ে না রে, এই জন্য তো বললাম যে আইনটা এত সহজ না। যখন পেছনে প্রশ্ন আসে মাথা নষ্ট, তখন আন্দাজি গীতার পাঠ সরে দিয়ে আসে তো হবে না। প্রশ্নটা হলো যে কোন পুলিশ অফিসার সন্দিগ্ধ বা চোরাই মাল যদি আটক করেন তাহলে এই মালামাল নিষ্পত্তির লক্ষ্যে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করতে পারে। তাহলে প্রথমত এই সিআরপিসির 550-এ কি বলা আছে? কোন পুলিশ অফিসার কোন চোরাই মাল প্রাপ্ত হলে তিনি বিধি অনুযায়ী সেটি হেফাজতে নেবেন, হেফাজতে নেওয়ার বিষয়টি তিনি কি করবেন? অফিসার ইনচার্জকে অবহিত করবেন। এরপর কি হবে? এই মালামালগুলির সম্পর্কে সিআরপিসির 523 ধারা অনুসরণ করে নিষ্পত্তির লক্ষ্যে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটের নিকট অবহিত করবেন। আর কিছু তো পুলিশ তো পরে বিক্রি করতে পারবে না, এগুলো তো পুলিশের কাম না। 24, 25 তো পুলিশের না, 23-এর অর্ধেক খান পুলিশের। কি আইনুল? নাই মনে হয়। তাহলে স্যার ম্যাজিস্ট্রেটকে অবহিত করবে, এটাই স্যার কাজ। তা প্রশ্ন কি বলছে? পুলিশ কি ব্যবস্থা নিতে পারে? পুলিশ কি বিক্রি করে দিতে পারবে? না কি? স্যার, এটা তো ম্যাজিস্ট্রেট পারে স্যার। তো এই কথা তোমাকে যা জিজ্ঞেস করে তাই তো উত্তর দিবা। প্রশ্ন হলো যে একজন পুলিশ অফিসার তিনি রাত্রিকালীন টহল ডিউটি করাকালে চোরাই মাল পেয়েছেন, এই চোরাই মাল নিষ্পত্তির লক্ষ্যে উক্ত পুলিশ অফিসার কি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তা 24 ধারা কি পুলিশের? 6 মাসের মধ্যে তার মালামাল দাবি যদি প্রতিষ্ঠা না করে, যদি পচনশীল হয়, এটা কি পুলিশের এগুলো স্যার কাজ? আদালতের স্যার। না স্যার, আদালত স্যার। তা তুমিও ধারা দিবা কেন? তাহলে তোমার ওই ধারা তাহলে স্যার দেওয়ার আমার কোনো কাজ, মানে প্রথম আছে? কাজ হচ্ছে স্যার 50 ধারা মোতাবেক স্যার ওটা জব্দ করবো এবং স্যার থানার ভারপ্রাপ্ত তোমার কর্মকর্তাকে জানাবো। উত্তরটা হবে যে 550-এ বলছে এগুলো পেলে হেফাজতে নেবেন এবং অফিসার ইনকে জানাবেন। এরপর কি আছে? 523-এ বলা আছে। তার মানে 523 আমরা পড়ি নেই কখনো। আমরা তাহলে পড়ি বলছি নেই। স্যার। আমরা 523 কখনো পড়ি নেই। আমরা আমরা 523 পড়ছি ওই যে মুখস্থ বিদ্যা, যে বেওয়ারিশ বা দাবিদার বিহীন সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি। সেখানে কিন্তু 523 আসার কোনো সুযোগ নাই।
আমার কথা কি বুঝতে পারছো রুহুল, না বোঝো নাই? না পড়লে বুঝবা। স্যার বুঝছি, স্যার বুঝছি। কেমনে বুঝবা রে ভাই, এগুলা বুঝা আমার ভাষা তো, আমার পড়া বুঝবা না তোমরা। আমার পড়া বুঝে না দেখে তো অনেকের বিপদ। যারা পড়ে, যারা বুঝছে তারা বুঝছে। এই যে 523-এ দেখো কি বলা আছে, ভালো করে বোঝো। 51 ধারা মোতাবেক গৃহীত মাল বা চোরাই মাল আটকের ক্ষেত্রে পুলিশ অফিসার কর্তৃক গৃহীত পদ্ধতি, 51 ধারা মোতাবেক গৃহীত বা চোরাই বলে কথিত সন্দেহযুক্ত বা কোনো অপরাধের সংগঠনের সন্দেহ সৃষ্টিকারী অবস্থায় প্রাপ্ত সম্পত্তি কোনো পুলিশ কর্মকর্তা জব্দ করলে সঙ্গে সঙ্গে তা ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে। এইটুকু শেষ পুলিশ। আর বাকিগুলো করবে কারা? ম্যাজিস্ট্রেট। জীবনে পড়ছে কোনোদিন? কি জসীমউদ্দিন, স্যার বলো, এগুলো পড়ছিল কখনো? 550 জনের পড়াশোনা স্যার। এ বাবা, তোমার স্পিকারটা কমাও, স্পিকারটা ভোকাস স্পিকার কমাও। সাইফুল, স্যার এরকম প্রশ্ন কখনো তুমি কি বুঝতে পারছো কখনো যে এরকম প্রশ্ন উত্তর এইটা হয়? জি স্যার, সেতুজি 550 বিসিমূল্য ডকুমেন্ট এইটুকু স্যার আরে বাবারে, ম্যাজিস্ট্রেটকে আমি জানাবো। বলে কি ও বলে কি? আমার কথা হলো যে তুমি তো জীবনে শোনোই না এই যে 523, তুমি তো যাও 523 যাওয়া মানে 24-25 যা আছে সব চলে যাও। জি স্যার, যে 523 ছিল ম্যাজিস্ট্রেট। প্রশ্ন আসছে যে চোরাই বা সন্দিগ্ধ মালামাল পেলে পুলিশ কিভাবে নিষ্পত্তি করবে? পুলিশ তো নিষ্পত্তি করতে পারবে না, পুলিশ আদালতকে অবহিত করবে। এই আদালতকে অবহিত করার যে পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা সিআরপিসির 523-এ। আর 523-এর অর্ধেক অংশ, আর বাকিগুলো আদালতের। এই জন্য সিআরপিসির 523 ধারায় যে কথাটি বলা আছে যে সিআরপিসির 51 ধারা অনুযায়ী, বুঝতে পারছো? তুমি প্রশ্ন শুনে মনে করছো এত বড় প্রশ্ন একটা চলে আসে পরীক্ষা, তাই না? কি জি স্যার। আওয়াল? স্যার, হ্যাঁ, আর গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট হইতে চোরাই মাল প্রাপ্তির পর নিষ্পত্তির বিধান এটাই হবে স্যার, একই স্যার। এর বেশি আর কিছু নাই। ওই 523 ধারা পড়ে দেখো কি বলা আছে। 523-টা পড়ে দেখো, তাহলে বুঝতে পারবে। তো তুমি তো নিষ্পত্তি করতে পারবে না। নিষ্পত্তি করার তোমার অধিকার আছে? বিক্রি করে দেবো, মুখে ফেরত দেবো, অকশনের টাকা জমা দেবো, তুমি কি করতে পারবা? না এগুলো বোঝো। এই জন্য প্রশ্ন বুঝলে, শোনো, যারা প্রশ্ন তৈরি করেন ওনারা কখনো তোমার শত্রু না। ওনারা এই অল্প সময় যেন তুমি উত্তর দিতে পারো এই জন্যই প্রশ্নগুলা করে। কিন্তু তুমি ওই না বুঝে 40টা ধারা দেখতে, এখানে 523, 24, 25 লিখতে লিখতে দেখা গেল কাম শেষ। অথচ বললো পুলিশের করণীয় কি আর তুমি ম্যাজিস্ট্রেটের করণীয় কি সেটাও দিয়ে দিছো। কি সাইফুল, জি স্যার। এই বিষয়টা মনে রাখতে হবে। সমস্যা তো স্যার ওই যে নিষ্পত্তির কথা বলছে ওটার জন্য হয়তো ভুল করি, আর আচ্ছা, ওইভাবে দিয়ে রাখছে কিন্তু আমরা ভুলটা জানলাম। ভুল একটা না তো, সারা বছরের ভুল। কিন্তু ভুল জানে লাভ কি? আমি যদি কাউকে শিখাই, ও তো শিখবে না। ও শিখবে হলো ওই যে ওই গাইডের মধ্যে যেগুলো আছে তাই। হুম। এটা তোমার মেধার প্রশ্ন যে আপনি একজন সাব ইন্সপেক্টর, আপনি টহল ডিউটি করতেছেন, একজন ব্যক্তিকে আটক করেছেন, রাত তখন 3টা বাজে, এবং তার দেহ তল্লাশি করে আপনি একটি 9mm পিস্তল উদ্ধার করেছেন, কিন্তু আশেপাশে আর কোনো লোক নাই। বা বনের গহীন জঙ্গলে একজন ব্যক্তিকে, দস্যুকে আটক করছেন, বড় দস্যু অমুককে আটক করেছেন, কিন্তু আশেপাশে আর কোনো লোক নেই। এইরকম ঘটনার ক্ষেত্রে আপনি কিভাবে জব্দ তালিকা প্রস্তুত করবেন, ব্যাখ্যা দিন। কিন্তু তোমার মনে এটা নাই যে কিরে আমার সাথের পুলিশ দিয়ে তো জব্দ তালিকা প্রস্তুত করা যায়। তুমি লাগবা কি, এ করবো সে করবো, হাবিজাবি করবো, ঊর্ধ্বতন অফিসারকে জানাবো, লোক আসলে মানে যত অকথা কুকথা, কি তাই না আওয়াল? জি স্যার। এখানে যে জিনিসটা বোঝাচ্ছে যে তুমি তোমার সাথের লোকদেরকে যদি দিয়ে যদি জব তালিকা প্রস্তুত করো, তোমার তো অপরাধ নাই। এটা তোমার মাথায় নেই, মানে এটা তোমার মাথা খেয়ালে নেই, তাই না?
খেয়াল রাখতে হবে স্যার। হ্যাঁ, এইগুলো এই জন্য বললাম যে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন বুঝে। এরপরে প্রশ্ন কি আসলো যে আপনি থানার একজন সাব ইন্সপেক্টর, রাত্রিকালীন টহল ডিউটি করাকালে আপনি একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন এবং তার দেহ তল্লাশি করে একটা পিস্তল উদ্ধার করেছেন, কিন্তু আপনি সেখানে জব্দ না করে থানায় নিয়ে আসলে থানার ডিউটি অফিসার আপনার কাছ থেকে গ্রেপ্তারকৃত আসামি বুঝিয়ে নেয় এবং অস্ত্রটি নেওয়ার পর জব্দ করেন। এক্ষেত্রে আপনার এবং তার দায় দায়িত্ব উল্লেখ করে। তার মানে আমি করিনি, এটা আমার অপরাধ, কিন্তু যিনি জব্দকে প্রস্তুত করছেন তার কোনো অপরাধ। বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে যারা থানায় কাজ করেন সেরা কিন্তু বুঝবে না আমরা কি করছি। ওই যে রুহুল আছে সাব ইন্সপেক্টর, ওই ইন্সপেক্টরশিপ পরীক্ষা দিবে, ও ভালো বলতে পারবে। যখনই কোনো অপমৃত্যুর ঘটনা ঘটে, তো আমরা কি করি, এই সুরতাল প্রতিবেদন প্রস্তুত করে যে লাশ চালানটা দেই, লাশ চালানের সাথে আমরা লিখে দিই যে মৃতের শরীরে থাকা রক্তমাখা জামা কাপড় আলামত হিসেবে জব্দ করিবার নিমিত্তে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হলো। আমরা লিখি যখন, তখন যে কনস্টেবল পোস্টমর্টম করতে গেছে ও রক্তমাখা জামা কাপড় গুলো নিয়ে আসে, তখন তো আমরা ঠিকই অমুকের উপস্থাপন প্রতি করি। তখন আমরা কি লিখি যে অমুক সাক্ষীদের, সাক্ষী তখন এই পুলিশ কেউ নেই, আমরা কোনো বিষয় না। বুঝতে পারছো? ঘটনাটা হলো এইরকমই। যাই হোক, আচ্ছা, অস্ত্র আইনে বর্ধিত সাজার বিধান আছে। এখন প্রশ্ন যদি এরকম আসে যে খ নামক ব্যক্তিকে, ক নামক ব্যক্তি, ভালো করে বোঝো, আইন না বুঝলে তোমাদেরই লস। খ নামক ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্যে, ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্যে লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে যাওয়ার সময় পুলিশ কর্তৃক আটক হয়। এক্ষেত্রে এক্ষেত্রে আমরা কি বললাম যে ক নামক ব্যক্তি তার লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে খ নামক ব্যক্তিকে হত্যা করতে যাওয়ার প্রাক্কালে পুলিশ কর্তৃক ধৃত হয়। এই অবস্থার প্রেক্ষিতে কয়ের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যাবে? এটা কত ধারার প্রশ্ন? অস্ত্র আইনের 12 ধারা স্যার। কি জসিম, কত ধারার প্রশ্ন? কি সাইফুল ঝালকাঠি, এটা কত ধারার প্রশ্ন? কি আওলাদ, কত ধারার প্রশ্ন? অস্ত্র 12 ধারা স্যার। 12 ধারা। কারণটা কি 12 ধারা হবে? কি করবেন পুলিশ অফিসার? পুলিশ অফিসার সন্দেহজনক ঘোরাফেরা করতেছিল, এই সময় তাই সে গ্রেফতার তো করেছে। খুন করার জন্য যাইতেছিল। কিন্তু সেটা তো প্রমাণিত না স্যার। সে অস্ত্র নিয়ে আসছে এমন ভাবে যা সন্দেহজনক, কাউকে খুন করবে এরকম কিছু। আচ্ছা, এখন এখানে যদি এরকম হয় যে ক নামক ব্যক্তি লাইসেন্স ব্যতীত অস্ত্র নিয়ে খকে হত্যা করতে যাওয়ার সময় পুলিশ অফিসারের নিকট ধৃত হয়, এই ধরনের অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার কয়ের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন? কোন ধারা হবে? 19-এর কথা অস্ত্র আইনে। কি, শোনো, এগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। আরিফ, কি হবে এখানে আরিফ? তার প্রশ্নটা আরেকটু একবার স্যার ক্লিয়ার করে দেখুন। একজন ব্যক্তি তার অবৈধ একটা পিস্তল নিয়ে আর একজন ব্যক্তিকে হত্যা করতে যাওয়ার পথে পুলিশ অফিসার কর্তৃক ধৃত হয়। এই ধরনের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ অফিসার আটক ব্যক্তির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবে? স্যার 12 ধারায় স্যার আটক করেছে এবং 19-এর এ ধারায় স্যার মামলা রুজু করবে স্যার। 12 ধারা আছে, সব ধারায় আসে নাকি 12 ধারা? স্যার তো এরকম প্রশ্ন যদি আসে, তা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অস্ত্র আইনে 20-এর ক দিয়ে দেবে মানুষ। কি দিবে না ওরা? স্যার ভুল হবে। স্যার তো ধারা স্যার, 20-এর এখানে ক। অস্ত্র আইনে 20-এর ক আসার কোনো সুযোগ নাই। অস্ত্র আইনে 20-এর কয় কোনো মামলা থানায় রেখে হয় না। একজন ব্যক্তি পিস্তল দিয়ে একজনকে খুন করার পরও সময়ও যদি হাতে নাতে দিতে হয়, খুন করার পরেও যদি ধৃত হয়, 20-এর ক আসার সুযোগ নেই। 20-এর কটা নির্ধারণ করবে আদালত।
বর্ধিত দণ্ড আদালত যদি দেখেন, এটা আদালতের কাছে যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে, কিন্তু যার নিকট অবৈধ অস্ত্র পাওয়া যাবে তার বিরুদ্ধে অস্ত্র আইনের বিধান অনুযায়ী, অর্থাৎ অস্ত্র আইন 19-এর ক, 19/ক অনুযায়ী তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হবে। তাহলে পুলিশ অফিসার কি করবেন? এই প্রাপ্ত অস্ত্রটা তার হেফাজতে নেবেন, জব্দকারী আমরা জব্দ করে হেফাজতে নেবেন এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনের 19-এর ক ধারা অনুযায়ী নিয়মিত মামলা রুজু করিবার জন্য অফিসার ইনচার্জ বরাবরে আবেদন করবেন। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি কি রুহুল, এই ঘটনাগুলো কি বোঝো তুমি রুহুল? স্যার, বুঝি হালকা স্যার। কেন? তো বুঝতে হবে তো, লেখাপড়া না করি বুঝতে না, হবে কেমনে? হম। লেখাপড়া করি না তো স্যার, অনেক দিন। লেখাপড়া করতে হবে তো, লেখাপড়া না করলে তো বিপদ। মামলা হওয়ার সময় বই দেখে মামলা নিয়েছে। 16 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের পর পর্যাপ্ত জামিনদার থাকা সত্ত্বেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে জামিন না দিয়ে পরের দিন তাকে কোর্টে প্রেরণ করেন। এটা কোন ধরনের অপরাধ কেউ বলতে পারবা? 16 বছরের কম বয়স্ক একজন শিশুকে গ্রেপ্তার করার পর পর্যাপ্ত জামিনদার থাকা সত্ত্বেও একজন পুলিশ অফিসার তাকে জামিন না দিয়ে কোর্টে প্রেরণ করেন। এটা কোন আইনের লঙ্ঘন? এটা শিশু আইনের 48, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শিশু আইনের 48 ধারা স্যার। শিশু আইনে 48 কি বলা আছে? শিশু আইনে 48 ধারায় শিশু আইনের 48 ধারা বলা আছে যে তাকে যদি জামিন দেওয়ার যোগ্য হয় সেক্ষেত্রে জামিন দিতে পারে এবং অর্থাৎ থানার তাকে অফিসার বিপদের ইনচার্জ তাকে জামিন দিতে পারেন। আর অফিসার ইনচার্জ জামিন যদি না দেন, তাহলে তার বিরুদ্ধে কোন ধারায় ব্যবস্থা নেওয়া যাবে শিশু আইনে? 48 ধারা। কি সাইফুল, রংপুর বলতে পারো? না স্যার। এটা শিশু আইনের 48 ধারার প্রশ্ন। বই বই বা বই আছে, দেখছো তোমরা? কি দেখো নাই? এই জন্য এগুলা দেখবা, এইগুলা তো প্রশ্ন বিভিন্ন ভাবে আসে, বুঝতে পারছো? শিশু আইনের মধ্যে কি বলা আছে? বিকল্প পন্থা। এখানে স্পষ্ট করে বলা আছে যে ফৌজদারি কার্যবিধি আপাতত বলবৎ অন্য কোন আইনে ভিন্নতা যাই কিছু থাকুক না কেন, শিশু গ্রেপ্তারের পর থেকে বিচার কার্যক্রমের যে কোনো পর্যায়ে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, ক্ষেত্রমত আদালত ইত্যাদি, আচ্ছা, প্রবেশন কর্মকর্তা অবহিত করবেন, শিশু আদালতে অবহিত করবেন। আচ্ছা, জামিন এর বিষয়টা এখানে আছে, শিশুর পিতামাতাকে জানাবেন। হম। যাক, আমাদের স্যার পুরোটাই সর্বশেষ, হয়েছে না 48 ধারা। বুঝি না। স্যার যেটা প্রশ্ন করলেন এটার অ্যান্সার কি 48 ধারা 48? না, এটা 48 ধারার প্রশ্ন। ওটা 48 ধারা ঠিক আছে, মানে এখানে কথাটা হলো এরকম যে একজন পুলিশ অফিসার একটা শিশুকে গ্রেপ্তার করে, তিনি এই শিশুটাকে জামিন না দিয়ে, জামিন মানে জামিনের দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও জামিন না দিয়ে আদালতে প্রেরণ করেছেন। সেখানে এখানে 48 ধারা যে বক্তব্যটা, 48 ধারা হলো এখানে শিশুর বিষয়ে বিকল্প পন্থা বলা আছে। বলছে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে গ্রেপ্তার বা আটকের পর হইতে বিচার কার্যক্রমের যে কোনো পর্যায়ে আনুষ্ঠানিক বিচার কার্যক্রমের পরিবর্তে শিশু পরিবার ইত্যাদি মীমাংসা স্বার্থ নিশ্চিত করা বলা আছে। এখানে জামিনের বিষয়টি এখানে উল্লেখ করা নাই। জামিনের ধারা, জামিন সংক্রান্ত কথা এখানে বলা আছে এখানেই, যে 52 ধারার মধ্যে যে কথাটি বলা আছে যে ফৌজদারি কার্যবিধি সহ আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহাই কিছু থাকুক না কেন, কোন শিশুকে গ্রেপ্তার করিবার পর এই আইনের অধীনে মুক্তি প্রদান, বিকল্প পন্থা প্রেরণ করা অথবা তাৎক্ষণিকভাবে আদালতে হাজির করা সম্ভবপর না হলে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা শিশুটিকে ক্ষেত্রমত তার পিতা মাতা ইত্যাদিকে প্রদান করবেন। এখানে জামিনের বিষয়টি বলা আছে, অর্থাৎ এখানে 52-এর 1-এর উত্তরটা বুঝতে পারছো?
জি স্যার। সাইফুল, সঠিক উত্তর 52-1। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আরেকটা কথা বলা আছে, এখানে গ্রেপ্তারকৃত শিশুকে জামিনে মুক্তি প্রদান না করা হলে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার পর আদালতে উপস্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় ভ্রমণ ব্যতীত 24 ঘন্টার মধ্যে এখানে উল্লেখ করা আছে। যাক, 52-1। আমাদের সর্বশেষ আমরা যেটা আলোচনা করব, সর্বশেষ একটা প্রশ্ন আছে এখানে। প্রশ্ন হলো যে, দেখো, ক নামক ব্যক্তি ক নামক ব্যক্তি খকে খুন করার জন্য গকে প্ররোচিত করেন। গ হত্যা করতে অস্বীকার করেন। এটা কোন ধারার অপরাধ বলো? ক নামক ব্যক্তি খকে হত্যা করার জন্য গকে প্ররোচিত করেন, কিন্তু গ হত্যা করতে অস্বীকার করেন। এটা কোন ধারার প্রশ্ন? 114, 115 স্যার। 114 হয় কেমনে? কোন ধারা হবে এটা? 15, প্যানেল 100। কোড 115। কিন্তু এখানে এটা কিন্তু প্ররোচনা দাতা হিসেবে 108-এ কিন্তু উদাহরণ দেওয়া আছে। 108 ধারা কিন্তু দেওয়া যাবে না, এটা জানো তো? জি স্যার, এটা দণ্ডনীয় নিয়ত এই ক্ষেত্রে স্যার, এই জন্য। 108 ধারা হলো প্ররোচনা দাতা, যে এইরকম কাজটাও যদি কেউ করে তারপরে সে ব্যক্তি প্ররোচনা দাতা হিসেবে গণ্য হবে। এটা হলো উদাহরণ। বিষয়টাকে বুঝতে পারছো? স্যার এইরকম প্রশ্ন আসলে স্যার ওই যে উদাহরণ তো দেখি স্যার 108 দেওয়া আছে এটা। সঠিক উত্তর 115। 108 হবে কেন? 108-এ তো উদাহরণ দেওয়া আছে, তার শাস্তি কোন ধারায়? আমার কথা স্যার কি বুঝতে পারছো? বুঝছি স্যার। অর্থাৎ পেনাল কোডের 107-এ বলা আছে প্ররোচনা বা সহায়তা কোনটাকে বলে, আর 108-এ বলা আছে যে একজন ব্যক্তি কোন ধরনের কাজ করলে সেই ব্যক্তির কাজটাকে প্ররোচনা দাতা বা সহায়তাকারী হিসাবে গণ্য হবে। বিষয়টা বুঝতে পারছো? তো এখানে যে কথাটা আসছে, যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করার জন্য অপর আরেকজন ব্যক্তিকে প্ররোচিত করে, সে হত্যা করেনি, কারণ সে বলছে যে আমি হত্যা করে কি হলো, সে তো আমার কথা শোনে নেই, তাহলে তো তা আমার কোনো অপরাধ হবে না। আমি ওকে বলছিলাম কাজটা করতে, সে করেনি, এখানে তো আমার কোনো অপরাধ নেই। কিন্তু না, পেনাল কোডে 108 ধারা বলছে যে না, এইরকম কাজও যদি কোনো ব্যক্তি করে তাহলে ধরে নিতে হবে সে ব্যক্তি প্ররোচনা দাতা বা সহায়তাকারী। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। যাক, আমরা শেষ করি, কালকে আবার কথা হবে। কারো কিছু বলার থাকলে বলতে পারো। আর ওই যে ইউটিউবে ভিডিও গুলো পাই, কিন্তু মানে খুলতে অনেক আগের মতো যদি দিতেন স্যার গুলো তাহলে ভালো হতো। ওখানে আমরা ইউটিউবে দেবো, ইউটিউবে দিতে হয়, ইউটিউবে ওখানে দেখে নিবা, ইউটিউবে সবচেয়ে বেটার। সিরিয়াল বই পাচ্ছি না, এই কারণে তারিখ দিলাম মানে দেওয়া পাচ্ছি সিরিয়াল না। বই না, ওখানে তুমি তারিখ দেখবে, লেখা আছে তো কবে এটা দিচ্ছি পাবলিশ, স্যার, তারিখ তো লেখাই আছে ওখানে, দিচ্ছি। বুঝছো না? ওখানে জি যখন স্যার, ওই আমরা যে আগে আজকে, তো এত সাহস নাই সুবিধার তো। প্রয়োজন নাই বাবা, ওটা দেখে নিও। যাই হোক, কারো কিছু বলার আছে? আর কিছু নাই? রুহুল কিছু বলবা? রুহুল, রুহুলের পরীক্ষা কবে? স্যার আমার হলো 27, 28 আর 30 স্যার। ও তাই, সে গেল পরীক্ষা কাছাকাছি, 1 সপ্তাহ আছে আর। তো ঠিক আছে, স্যার আমি সবাই ভালো থাকো, কালকে কথা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি।